হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে জিকে প্রশ্ন উত্তর, জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা 31 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উর্দি দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা নিচ্ছি। এবং বিগত বছরে আমাদের করানো প্রশ্নোত্তর থেকে হুবহু প্রশ্ন কম ছিল। তো প্রত্যেকদিন যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ফলো করে দেখো, এখান থেকে অনেক তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে। 1 নম্বর প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কে সংঘটিত করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কিনা। প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রহ্মঋষি বিশ্বামিত্র 10 রাজার যুদ্ধ সংঘটিত করেছিলেন। একদিকে ছিলেন ভরত বংশের রাজা সুদাস, আর আরেকদিকে ছিলেন 10 জন তৎকালীন রাজা, এবং এই যুদ্ধ সংঘটিত করেছিলেন বিশ্বামিত্র। এবং এই যুদ্ধের ব্যাপারে কোথায় লেখা রয়েছে? লেখা রয়েছে ঋগ্বেদ 7ম মণ্ডল। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, প্লাটিয়ার গ্রিক রাষ্ট্রদূত ডেমাইকাস মগধের নিচের কোন শাসকের দরবারে এসেছিলেন? ভিভিআই করবে। প্লাটিয়ার গ্রিক রাষ্ট্রদূত ডেমাইকাস মগধের নিচের কোন শাসকের দরবারে এসেছিলেন? সঠিক উত্তর 2 নম্বর প্রশ্নের হয়ে যাবে অপশন সি, বিন্দুসার। বিন্দুসারের রাজসভায় এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে এসেছিলেন? মেগাস্থেনিস। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম অনুমান করেছিলেন যে ভৌত মহাবিশ্বের সমস্ত বস্তু একটি সীমিত সংখ্যক পরমাণুতে হ্রাসযোগ্য? নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম অনুমান করেছিলেন যে ভৌত মহাবিশ্বের সমস্ত বস্তু একটি সীমিত সংখ্যক পরমাণুতে হ্রাসযোগ্য? অর্থাৎ পরমাণু বা অ্যাটমের প্রথম ধারণা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মহর্ষি কনাদ। এবং তিনি বৈশেষিকা দর্শনের প্রবক্তাও বটেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কেপি এবং ডাব্লিউবিপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর সম্পূর্ণ পরীক্ষার মতো করে তোমরা প্র্যাকটিস সেটগুলো পাবে বিষয় ভিত্তিক। এবং গণিত, রিজনিং, ইংরেজির প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ভিডিও পাবে। 10 বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং প্র্যাকটিস তোমরা এই ব্যাচ কোর্স থেকে পাবে। সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স, যেটি অধ্যায় ভিত্তিক ব্যাচ, যেখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের একদম ক্লাস হবে। তার উপর থেকে মক টেস্ট, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে তোমরা এখান থেকে পাবে। কোর্স ফি খুবই স্বল্প রাখা হয়েছে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজা পাতশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন? আমরা মধ্য ভারতের ইতিহাসে ঢুকে গেলাম। 10টা ইতিহাসের প্রশ্নকে 3টে পার্টে ভাগ করেছি। 3টে প্রশ্ন প্রাচীন ভারত থেকে, 3টে প্রশ্ন মধ্য ভারত থেকে এবং 4টে প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস থেকে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাতশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন অপশন এ, জাহাঙ্গীর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে তার বিজয়কে চিহ্নিত করার জন্য নিচের কোন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন?
বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধ, যেটা সুলতান ইব্রাহিম লোদির সাথে সম্রাট বাবরের হয়েছিল এবং যেখানে সম্রাট বাবর জয়লাভ করেছিলেন। তো বিজয়টাকে চিহ্নিত করে রাখার জন্য নিচের কোন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন? ৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কাবুলি বাগ মসজিদ নির্মাণ করেছিলেন ১৫২৬ সালে। ৬ নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য আরবদের প্রথম সংগঠিত প্রচেষ্টা নিম্নলিখিত কোন বছরে হয়েছিল? ৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ৭১১ খ্রিস্টাব্দ। এবং এই ৭১১ খ্রিস্টাব্দে প্রথম মোহাম্মদ বিন কাসিম ছিলেন প্রথম আরবিয়ান যিনি ভারতবর্ষ আক্রমণ করেন। নেক্সট দেখো ৭ নম্বর প্রশ্ন, ১৯১৬ সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, অম্বিকা চরণ মজুমদার। দেখো এই ১৯১৬ সালের যে অধিবেশন সেই সম্পর্কে একটু দেখবো। লখনৌ অধিবেশন ছিল এটা ১৯১৬ সালে। অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে এটি হয়েছিল এবং অনেক ক্ষেত্রে এটা বিশেষ ছিল। যেমন প্রথমত এই অধিবেশনটি প্রায় এক দশক পর কংগ্রেসের মধ্যপন্থী অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের আবার কমন প্ল্যাটফর্মে বা একত্রিত করে। বিশেষ করে অ্যানি বেসান্তের প্রচেষ্টার কারণে চরমপন্থী এবং নরমপন্থী আবার মিলিত হয়। এবং দ্বিতীয়ত কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ ঐতিহাসিক লখনৌ চুক্তিতে স্বাক্ষর করে এই ১৯১৬ সালে। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে দ্বি-জাতিতত্ত্ব উত্থাপন করা হয়? ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, লাহোর অধিবেশন ১৯৪০। ৯ নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, বাল গঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক বলা হয়ে থাকে। দেখো বাল গঙ্গাধর তিলক ১৮৯০ সালে কংগ্রেসে যোগ দেন। ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অস্থিরতার জনক বলে অভিভূত করেন, যিনি সর্বপ্রথম স্বরাজ্য দাবি করেছিলেন। ১০ নম্বর প্রশ্ন দেখো, ১৯০৫ সালের ৬ জুলাই বঙ্গভঙ্গ ঘোষণাকারী প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, সঞ্জীবনী ছিল ১৯০৫ সালের ৬ জুলাই বঙ্গভঙ্গ ঘোষণাকারী প্রথম সংবাদপত্র। ১৮৮৩ সালে কৃষ্ণকুমার মিত্র এই বাংলা জার্নাল চালু করেছিলেন। তো ১০খানা ইতিহাস থেকে প্রশ্ন তো দেখলাম। নেক্সট ৬খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জিওগ্রাফি থেকে দেখব। দেখো সংকোচ নদী নিচের কোন দুটি রাজ্যের মধ্যে সীমানা তৈরি করে? সঠিক উত্তর হবে অপশন সি, আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা তৈরি করে থাকে সংকোচ নদী। ১২ নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? ৪টে অপশন দেখো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, জাদুগৌড়া। ১৩ নম্বর প্রশ্ন, পারাদ্বীপ বন্দর নিচের কোনটির বদ্বীপে অবস্থিত? নিচের কোন নদীর বদ্বীপে অবস্থিত রয়েছে পারাদ্বীপ বন্দর? সঠিক উত্তর হবে অপশন বি, মহানদীর বদ্বীপ। এবং কোথায় অবস্থিত রয়েছে এটা? উড়িষ্যাতে। ১৪ নম্বর প্রশ্ন, রাজস্থান সমভূমির উর্বর অঞ্চল নিচের কোন নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, রোহি নামে পরিচিত রয়েছে রাজস্থানের সমভূমির উর্বর অঞ্চল। নেক্সট দেখো ১৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের মূল ভূখণ্ডে সবচেয়ে দক্ষিণে অবস্থিত?
প্রশ্নটা ভালো করে দেখো, তারপরে উত্তর করার চেষ্টা করো। নিচের কোনটি ভারতের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণে অবস্থিত? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, কেপ কমোরিন। কেপ কমোরিন কেন? মূল ভূখণ্ড বলেছে, অর্থাৎ মেনল্যান্ড, আইল্যান্ড নয়। তো মেনল্যান্ডের ক্ষেত্রে কেপ কমোরিন হয়ে যাবে। এটা কোথায় অবস্থিত রয়েছে? কন্যাকুমারীতে, তামিলনাড়ু। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের টোটাল, যদি দ্বীপপুঞ্জ ধরা হয়, তো ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ মোটরযোগ্য পাস? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খারদুল্লা পাস হয়ে যাবে ভারতের সর্বোচ্চ মোটরযোগ্য পাস। এই পাসটি লেহকে সিয়াচেনের সাথে যুক্ত করেছে এবং এই পাসের উচ্চতা প্রায় 6000 মিটার। নেক্সট আমরা 6খানা প্রশ্ন সংবিধান থেকে দেখে নেব। দেখো, নিচের কোনটি ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্ত? নিচের কোন কোন শর্তে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবে? সঠিক উত্তর হবে অপশন বি, আবাসিক, বংশোদ্ভূত এবং নিবন্ধন। এই তিনটে শর্তে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়। এবং নাগরিকত্ব আইন কত সালে এসেছিল? নাগরিকত্ব আইন, সেটা হচ্ছে 1955 সাল। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, 1946 সালে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাহী পরিষদের সহ সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। 19 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভাষাগত রাষ্ট্র গঠিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর অনেকেই ভুল করে। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1953 সালে প্রথম ভাষাগত রাষ্ট্র গঠিত হয়। আর 1956 সালে কি হয়? স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি লাভ করে, কেননা 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন চলে আসে এবং তার ফলে এই যে 1953 সালে প্রথম ভাষাগত রাষ্ট্র গঠিত হয় সেটা স্বীকৃতি লাভ করে এবং অন্ধ্রপ্রদেশ ছিল প্রথম ভাষাগত রাজ্য। প্রশ্ন ভালো করে পড়বে, তারপরে সঠিক উত্তরগুলো করবে। 20 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের দাবি পেশ করে? এই প্রশ্নটাও ভালো করে দেখবে। নিচের কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের দাবি পেশ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1935। কিন্তু যদি বলে প্রথম গণপরিষদের দাবি পেশ করে, তখন হয়ে যাবে 1934। 1934 সালে এম এন রয় প্রথম গণপরিষদের কথা বলেন। কিন্তু এখানে কি মেনশন রয়েছে? জাতীয় কংগ্রেস কবে বলে? তো জাতীয় কংগ্রেস বলে বা ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস যখন চলে আসবে, ন্যাশনাল কংগ্রেস বলেছিল 1935 সালে। অর্থাৎ এই যে এম এন রয়ের যে প্রস্তাব সেটা গৃহীত হয় 1935 সালে ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে। 21 নম্বর প্রশ্ন দেখো, সরকারিয়া কমিশন কত সালে নিযুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1983 সালে সরকারিয়া কমিশন গঠিত হয়। দেখো, 1983 সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর এস সরকারিয়ার সভাপতিত্বে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে 3 সদস্যের সমন্বয়ে একটি কমিশন নিযুক্ত করেছিল। পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকারিয়া কমিশন কি সম্পর্কিত, সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কিত। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলিক অধিকারটি 21 ধারায় দেয়া হয়েছে? 4টে অপশন দেখো, সম্পত্তির অধিকার, সমতার অধিকার, কথা বলার অধিকার,
নাকি জীবনের অধিকার? তো 21 নম্বর ধারায় নিচের কোন অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, জীবনের অধিকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট চারখানা প্রশ্ন আমরা অর্থনীতি থেকে দেখে নেব। দেখো, ভারতের দারিদ্র সীমার নিচের মানুষদের শ্রেণীবদ্ধ করা হয়েছে নিচের কোনটির উপর ভিত্তি করে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, তারা ন্যূনতম নির্ধারিত খাবারের ঝুড়ির অধিকারী কিনা তার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকদিন দৈনন্দিন খাবার তারা জোগাড় করতে পারছে কিনা তার উপর ভিত্তি করে দারিদ্র সীমার নিচের মানুষদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের মৌলিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সঠিক যাকে আমরা বলে থাকি সেবি। 25 নম্বর প্রশ্ন, ভারতের জিডিপি জিএনপি থেকে বেশি কারণ? সঠিক উত্তর হবে অপশন এ, আমদানি রপ্তানির চেয়ে বেশি হয়ে থাকে, যে কারণে ভারতের জিডিপি জিএনপি থেকে বেশি হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন দেখো, ব্যাংক রেট হলো সেই হার যা নিচের কোনটি? আমরা নিচের কোনটিকে ব্যাংক রেট বলে থাকি অ্যাকচুয়ালি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিতে যে হারে ঋণ দেয় সেই হারটাকেই বলা হয়ে থাকে ব্যাংক রেট। নেক্সট 10খানা প্রশ্ন আমরা সায়েন্সের মধ্য থেকে বা বিজ্ঞানের মধ্য থেকে দেখে নেবো। দেখো, 27 নম্বর প্রশ্ন, হু এর সংজ্ঞা অনুসারে গর্ভধারণ শেষ হওয়ার কতদিনের মধ্যে একজন মহিলার মৃত্যু মাতৃ মৃত্যুতে গণনা করা হয়? 27 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42 দিন। 28 দেখো, ব্রায়োফাইটাস এবং টেরিডোফাইটাস অধ্যয়ন কোন পদ দ্বারা পরিচিত? অর্থাৎ নিচের কোন শাখাতে ব্রায়োফাইটাস এবং টেরিডোফাইটাস নিয়ে অধ্যয়ন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রায়োলজিতে। এটা বায়োলজি নয়, এটা হচ্ছে ব্রায়োলজি। 29 দেখো, প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কোষ দ্বারা উপাদান গ্রহণ করা হয় এমন প্রক্রিয়াকে কি বলা হয়? কোষের প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কোনো একটা উপাদান গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, এন্ডোসাইটোসিস বলা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থটি কম্প্যাক্ট ডিস্ক তৈরি করার জন্য সবচেয়ে উপযুক্ত? কম্প্যাক্ট ডিস্ক তৈরি করার জন্য নিচের কোন পদার্থটি উপযুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, পলিকার্বনেটস। 31 নম্বর প্রশ্ন দেখো, একটি ধাতু সেটা স্বর্ণ কিনা তা বিচার করার জন্য নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি সাধারণত প্রথম হাতে পরীক্ষা হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, নাইট্রিক অ্যাসিড দ্বারা প্রথমে টেস্ট করা হয় থাকে কোন একটা ধাতু সেটা স্বর্ণ কিনা। নাইট্রিক অ্যাসিড সংকেত HNO3। 32 নম্বর প্রশ্ন দেখো, এর মধ্যে কোনটি পানিতে স্থায়ী কঠোরতার কারণ হতে পারে? পানি মিন্স হচ্ছে এখানে জল। জলেতে স্থায়ী কঠোরতার কারণ হতে পারে নিচের কোনটি? অর্থাৎ জলে নিচের কোনটির উপস্থিতির কারণে জল পার্মানেন্ট হার্ডনেস দেখায়? স্থায়ী কঠোরতা মানে হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম বাইকার্বনেট। 33 নম্বর প্রশ্ন দেখো, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন বিজ্ঞানের নিচের কোন প্রধান অগ্রগতিতে অবদান রেখেছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি, ডিএনএ ডবল হেলিক্সের আবিষ্কারের জন্য তিনি অবদান রেখেছিলেন। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, যখন ক্যাথোড রশ্মি উচ্চ পারমাণবিক ওজনের লক্ষ্য বস্তুতে আঘাত করে তখন তারা জন্ম দেয় নিচের কোন রশ্মিকে? চারটে অপশন দেখো, গামা রশ্মি, বিটা রে, এক্স রে, আলফা রে। সঠিক উত্তর হবে অপশন সি, এক্স রে উৎপাদন করে থাকে যখন ক্যাথোড রশ্মি উচ্চ পারমাণবিক ওজনের লক্ষ্য বস্তুতে আঘাত করে। নেক্সট দেখো 35, নিচের কোন রাসায়নিকটি ইঁদুর নাশক হিসাবে ব্যবহৃত হয়? র্যাট কিলার। নিচের কোন রাসায়নিক পদার্থটি র্যাট কিলার বা ইঁদুর নাশক হিসাবে ব্যবহৃত হয়? এই প্রশ্ন কিন্তু বিগত বছরের পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, জিঙ্ক সালফাইড। 36 দেখো, কোন প্রক্রিয়াটি নাইট্রিফিকেশন নামে পরিচিত? চারটে অপশন রয়েছে, ভালো করে দেখো, এবং নিচের কোন প্রক্রিয়াটিকে নাইট্রিফিকেশন অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে? 36 এর সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামোনিয়া থেকে নাইট্রাইটসের যে রূপান্তর সেটাকে বলা হয়ে থাকে নাইট্রিফিকেশন। নেক্সট 8খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখে নেব। দেখো, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মোহালি স্টেডিয়াম একটি ক্রিকেট স্টেডিয়াম। সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাবে অবস্থিত রয়েছে মোহালি স্টেডিয়াম। 38 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি অভিনব বিন্দ্রার আত্মজীবনী? 38 এর সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, এ শর্ট অ্যাট হিস্ট্রি, অভিনব বিন্দ্রার আত্মজীবনী। 39 দেখো, বিগ আপেল নিচের কোন শহরের উপনাম? 39 এর সঠিক উত্তর হবে অপশন এ, নিউ ইয়র্ক শহরের ডাকনাম বিগ আপেল। 40 নম্বর প্রশ্ন দেখো, ড্রাগ গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? ন্যাশনাল ড্রাগ রিসার্চ সেন্টার বা ড্রাগ গবেষণাগার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, লখনৌতে। 41 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে? অ্যানিমিয়ার বাংলা কি? রক্তাল্পতা, শরীরে রক্তের অভাব দেখা যায় নিচের কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি12 এর অভাবে। 42 দেখো, চোখের বালি সিনেমাটি কে পরিচালনা করেছেন? চোখের বালি কে লিখেছেন? এই গুরুত্বপূর্ণ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং সেইটিকে সিনেমাতে রূপদান করেছেন নিচের কোন পরিচালক? সঠিক উত্তর হবে অপশন বি, ঋতুপর্ণ ঘোষ। 43 দেখো, কুতুব উৎসব রোসেনারা কোন রাজ্যের প্রচলিত উৎসব? সঠিক উত্তর হবে অপশন বি, দিল্লির গুরুত্বপূর্ণ উৎসব কুতুব উৎসব এবং রোসেনারা উৎসব। 44 দেখো, বৌদ্ধ ভিক্ষুক চিত্রটি কে অঙ্কন করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন খুব সুন্দর লিখতেন সেরকম খুব সুন্দর ছবিও তিনি আঁকতেন। তো বৌদ্ধ ভিক্ষুক এই চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন। নেক্সট 45 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ড্রাগ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে? চারটি শহরের নাম রয়েছে। তো কেন্দ্রীয় ড্রাগ গবেষণা কেন্দ্র নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, লখনৌতে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে।
জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে। অরণ্য এবং উদ্ভিদ দুটো কিন্তু আলাদা, খেয়াল করবে। বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে চণ্ডীগড়ে। ভারতীয় ক্যান্সার গবেষণাগার অবস্থিত রয়েছে মুম্বাইতে। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে পুসাতে। কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত রয়েছে ব্যারাকপুরে। নেক্সট দেখো 46, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস নিচের কোনটি? চারটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম রয়েছে, কিন্তু এই চারটের মধ্যে থেকে কোনটিকে প্রথম উপন্যাস হিসাবে ধরা হয়ে থাকে বাংলা সাহিত্যের? সঠিক উত্তর হবে অপশনে আলালের ঘরে দুলাল। এবং দেখো এটি 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত পেয়ারীচাঁদ মিত্রের লেখা। 47, সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 48, ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল নিচের কোনটি? ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে পালামৌ। কোথায় অবস্থিত রয়েছে? ঝাড়খণ্ডে। কিন্তু প্রশ্ন যদি আসে যে বক্সাইট উৎপাদনে প্রথম কোন রাজ্য, তখন উত্তর হবে কিন্তু ওড়িশা। ঠিক আছে, উড়িষ্যা বক্সাইট উৎপাদনে প্রথম, কিন্তু সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি সেটা হচ্ছে পালামৌ। 49, কোরবা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশে। নেক্সট 50, ইক্তা বা জায়গির প্রথার প্রচলন কে করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইক্তা বা জায়গির প্রথা প্রচলন করেছিলেন। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউবিপি এবং কেপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 80টি প্র্যাকটিস সেট, 3,500 প্রশ্নোত্তর, সম্পূর্ণ বিষয় ভিত্তিক তোমরা এখানে প্র্যাকটিস প্রশ্নোত্তর পাবে। 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র এখানে পেয়ে যাবে। সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স অধ্যায় ভিত্তিক ব্যাচ 2025 প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে তোমরা, এবং প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং, পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে, সাথে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।